স্বাধীনতার ৫.৫ দশকেও বৈষম্য, বেকারত্ব, জিনিসপত্রের চড়া দাম আর নানামুখী অব্যবস্থাপনার সঙ্গী বাংলাদেশের। পরিসংখ্যানের বিচারে উন্নয়নের গল্প নানাভাবে লেখা হলেও সুষম বণ্টন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিচারে এখনও প্রশ্নবিদ্ধ বহু অর্জন। বিশ্লেষকরা মনে করেন এই সময়ে সবচেয়ে বড় দুর্বলতা ছিল উপযোগী উন্নয়ন কৌশল গ্রহণ না করা। এছাড়া স্বজনপ্রীতি, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারও ভুগিয়েছে বাংলাদেশকে। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন। ৫.৫ দশক পেরিয়ে স্বাধীন বাংলাদেশ পা রাখল ৫৬ বছরে। পূবাকাশের এই রক্তিম সূর্য যেন স্বাগত জানাচ্ছে সেই ভোরকে, যেখানে প্রতিনিয়তই লেখা হয় ১৮ কোটি মানুষের সম্ভাবনার গল্প। আর এসব গল্পে ভর করেই একসময় দারিদ্র্য, ক্ষুধা ও সংকটে জর্জরিত বাংলাদেশ স্বপ্ন দেখছে এক নতুন উচ্চতায় এগিয়ে যাওয়ার। তবে এসব গল্প ছুঁতে পারেনি ৫৬ বছর বয়সী কৃষক নাসির উদ্দিন বিশ্বাসকে। কেননা একটা সময় জমির আয় দিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটলেও এখন রীতিমতো হাঁপিয়ে উঠছেন ৫ সদস্যের পরিবার চালাতে। জানান, অতিরিক্ত খরচের সাথে পাল্লা দেয়া যাচ্ছে না নিজের আয় দিয়ে। আমার বাপ দাদা দিন খাইয়ের হিসেবে এত অভাবে ছিল, তবে জিনিসের দাম এত, সার বিষের দাম এত ছিল না। আমরা শুনছি ৭৫ আগে বেলাটা আহাল গেছে, আহালের সময় এত কষ্ট করে চলে না মানুষ। এখন যেবার আমরা চলে নিয়েছি কষ্ট। ধামরাইয়ের এই ইটভাটায় তপ্ত দুপুরে হাড়ভাঙা পরিশ্রম করতে হয় অনন্ত রাজবংশীকে। বয়স ৫৫ পেরোলেও এখনো সংসারের ঘানি টানতে বইতে হয় এমন ভারী বোঝা। কাজ করে একখানে পরিবার থাকে, আবার আর একখানে বুঝেন নাই, তাই দিয়ে টুকটাক মোটামুটি চলি, আল্লাহ চালায়। এই টাকা দিয়ে ৫০০ টাকা দিয়ে আল্লাহ মোটামুটি চালায়। ৫.৫ দশকে বাংলাদেশের উন্নয়নের গল্প লেখা হয়েছে নানাভাবে, কিন্তু তার আড়ালে অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা সারানো কঠিন নতুন বাস্তবতায়। যেমন টানা ৪ বছর ধরে মানুষের আয়ের চেয়ে বেশি খেয়ে নিচ্ছে চড়া মূল্যস্ফীতি, এখনও যা ৯-এর উপরে। এক বছরে ৯ বিলিয়ন বেড়ে বিদেশি ঋণ এখন $১১৩ বিলিয়ন, আর বৈষম্যের সূচকও সর্বোচ্চ সীমায়। এছাড়া রেকর্ড শিক্ষিত বেকার, ভঙ্গুর আর্থিক খাতার পাচার, লুটপাটের বহুমাত্রিক উদাহরণ পেছন থেকে টেনে ধরছে উন্নয়নের গতিকে। ফলে নতুন সরকার ক্ষমতায় এলেও খুব একটা ভরসা পাচ্ছেন না বিশ্লেষকরা। এখন আমাদেরকে হোলিস্টিক একটা আলোচনার মধ্যে আসা দরকার। ইনক্লুসিভ গ্রোথ, অর্থনৈতিক সুশাসনটা জোরালো করা। ৬০ দশকের সময়ের মধ্যে আজকে আমরা সবচেয়ে বেশি বৈষম্যপূর্ণ একটা সমাজে বসবাস করছি। সাধারণ জনগোষ্ঠী, তাদের জীবনযাত্রার মান কিন্তু ক্রমাগতভাবে নিচের দিকে নামছে, তাই না? তাহলে এই যে আমাদের যে বাস্তবতার সঙ্গে স্বপ্নের এই যে একটা বিরাট অমিল। দীর্ঘদিন ধরে নেই কাঙ্ক্ষিত বিনিয়োগ, ফলে থমকে আছে প্রবৃদ্ধির গতি। রপ্তানি প্রবাসী ও ঝুঁকিতে নতুন বৈশ্বিক বাস্তবতায়। কিন্তু তারপরও দেশে এক বছরে কোটিপতি বেড়েছে ১২,০০০, যা বণ্টন ও অব্যবস্থাপনার এক চরম দৃষ্টান্ত বলছেন এই অর্থনীতিবিদ। গ্রোথের একটা নেগেটিভ ফিরে আসা উচিত। এটা কিন্তু ১৭ বছরের কর্তৃত্ববাদী শাসনের সময় এটা অনুপস্থিত ছিল। মনিটরিং, ওভারসাইট, প্রক্রিয়াগত যে দেখার বিষয়গুলো, এগুলো অত্যন্ত জোরদার না হলে ওই যে আবারও একই অবস্থার মধ্যে পড়ে যেতে পারে। এখানে নজর দেওয়া দরকার। এমন বাস্তবতায় নতুন সরকারকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। স্বাধীনতার ৫৬ বছর বয়সে এসে যখন নতুন করে দিনবদলের স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষজন, তখন চড়া মূল্যস্ফীতি, বৈষম্য আর বেকারত্বের জাতাকলে পিষ্ট এসব মানুষজন। যেখানে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন তো দূরে থাক, কোনোভাবে দিনাতিপাত করাই কঠিন হয়ে যাচ্ছে তাদের জন্য। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার প্রকৃত সুখ সবার মাঝে ছড়িয়ে দিতে নতুন করে কর্মপরিকল্পনা সাজাতে হবে নতুন সরকারকে। রাকিব আল জাবেদ, ৭১, ধামরাই, ঢাকা। মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি খাত নিয়ে বড় বিপদে বাংলাদেশ। এরই মধ্যে বাড়তি দামে আমদানি করতে হয়েছে বেশ কিছু পণ্য, যা চাপ বাড়িয়েছে আর্থিক ব্যবস্থাপনায়। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলোর দাম বৃদ্ধির আভাস সত্যি হলে তা আরও চিন্তায় ফেলবে বাংলাদেশকে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান আর্থিক সক্ষমতার বিচারে অতিরিক্ত খরচের সামর্থ্য নেই বাংলাদেশের। তাই ব্যবহার কমানোর পাশাপাশি প্রয়োজনে সমন্বয়েরও পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ইরানে মার্কিন ইসরায়েল হামলার মাস পেরোয়নি এখনো, তাতেই মন্দার আশঙ্কায় বৈশ্বিক অর্থনীতি। কেননা প্রতিদিনই ব্যাহত হচ্ছে অন্তত ১ কোটি ব্যারেল তেল সরবরাহ, যা দাম বৃদ্ধির পাশাপাশি সংকট তৈরি করছে বিভিন্ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে। এরই মধ্যে সেই প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে বাংলাদেশেও।
বিভিন্ন তথ্য বলছে গেল এক মাসে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে 50% পর্যন্ত। এলএনজির দামও উঠেছে দ্বিগুণের উপরে। এরই মধ্যে যাকে স্মরণকালের সবচেয়ে বড় সংকট আখ্যা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। শুধু তাই নয়, 2.5 গুণ বাড়তি দামে কয়েক কার্গো এলএনজি কিনেছে বাংলাদেশ। অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে তেল আমদানিতেও। এমন অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বড় বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বিশ্ব অর্থনীতি যদি একটা মন্দার কবলে পড়ে, আমার সবচেয়ে বড় সমস্যাটা হয়ে যাবে আমার এক্সপোর্টের ডিমান্ড পড়ে যাবে, এবং এক্সপোর্ট পড়ে গেলে আমার এক্সপোর্ট আর্নিং, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে শক্তিশালী করা, আর ম্যানুফ্যাকচারিং আউটপুট এবং তার সাথে এমপ্লয়মেন্ট, এই প্রতিটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং এমন একটা সময় যখন বাংলাদেশ ম্যাক্রো ইকোনমির চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। যে চুক্তিগুলো আমাদের আছে ইতিমধ্যে, সেই চুক্তিগুলো কিভাবে কার্যকর করা যেতে পারে, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে আমাদের যে ফিনিশ প্রোডাক্ট আসার কথা, তাদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া এবং তারা কতটুকু সরবরাহ করতে পারবে সেটা দেখা। আর মূল্যর তো আন্তর্জাতিক বাজারে যে মূল্য এখনকার পরিস্থিতি যদি থাকে, তাহলে আমার ধারণা এটা আর বৃদ্ধি পাবে না। $150 হয়তো যাবে না, $200 যাবে না, এটা $100-110 থাকবে। বর্তমানে তেল, গ্যাস, কয়লা সহ বিভিন্ন জ্বালানি আমদানিতে বছরে বাংলাদেশের ব্যয় প্রায় $15 বিলিয়ন। কিন্তু যুদ্ধের কারণে বাড়তি দাম অব্যাহত থাকলে সেই ব্যয় উঠতে পারে 20 থেকে 22 বিলিয়নে, যা জোগাড়ের সামর্থ্য নেই সরকারের। কেননা 8 মাস ধরে কমছে রপ্তানি আয়। অন্যদিকে মধ্যপ্রাচ্য সংকটের কারণে হুমকির মুখে রেমিটেন্স প্রবাহ। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হলে গরমের এই সময়ে কঠিন হবে বিদ্যুৎ জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ। তবে বিশ্লেষকদের পরামর্শ, দীর্ঘমেয়াদে ভর্তুকি না দিয়ে বরং কম বেশি দাম সমন্বয় করতে হবে সরকারকে। যদি আমাদের উচ্চ মূল্যে গ্যাস কিনতে হয়, উচ্চ মূল্যে তেল কিনতে হয়, যদি এটা দীর্ঘায়িত হয়, তাহলে সরকারের পক্ষে এত ভর্তুকি দিয়ে দেশ চালানো সম্ভব হবে না। সেই ক্ষেত্রে ব্যবহার কমিয়ে আনা, তারপরে রেশনিং করা, মানুষকে সহযোগিতা করা, এগুলোর সাথে সাথে মূল্য বৃদ্ধিও করতে হবে বলে আমি মনে করি। প্রাইসের সাথে সাথে সাপ্লাই ডিসরাপশন হয়, তাহলে সাপ্লাই ডিসরাপশন হলে আমার বিদ্যুৎ উৎপাদন, আমার আপনার এগ্রিকালচারে ইরিগেশন, যানবাহন চলাচল, সেটার মাধ্যমে লেবার এবং ফ্রেট মুভমেন্ট, এবং তার সাথে সাথে ফার্টিলাইজার, এই পুরো জায়গাটায় একটা ডিসরাপশন আসবে, যেটা কিন্তু খাদ্য নিরাপত্তা, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট এবং সেটার সাস্টেনেবিলিটি সব কিছুকে এফেক্ট করবে। এতদিন পেট্রোল ও অকটেন খুব বেশি আমদানি করতে না হলেও অপরিশোধিত তেল কমায় ঘাটতি তৈরি হয়েছে সেখানেও। ফলে পাম্পগুলোতে বাড়ছে যানবাহনের অপেক্ষা। মইনুল হাসান, ৭১, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘ হলে 2026-27 অর্থ বছরে এশিয়ার দেশগুলোতে প্রবৃদ্ধি কমতে পারে 1.3%। এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির গবেষণা প্রতিবেদনে বলা হয়, জ্বালানি বাজারে অস্থিরতা 1 বছরের বেশি সময় ধরে চলমান থাকলে মূল্যস্ফীতি বাড়তে পারে 3.2%, যা প্রভাব ফেলবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পর্যটন, রেমিটেন্স প্রবাহ সহ সার্বিক অর্থনীতিতে। তবে স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের অস্থিরতা কাটলে দ্রুতই চাপ কমাবে জ্বালানির বাজারে। স্বাধীনতা দিবসে ডিপো বন্ধ থাকায় তেল কিনতে পারেননি পাম্প মালিকরা। ফলে বন্ধ রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। এতে দিনভর ভোগান্তিতে গ্রাহকরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, যেখানে কিছুটা তেলের মজুদ রয়েছে সেখানেই যানবাহনের লম্বা সারি। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে জ্বালানি কিনতে হচ্ছে গ্রাহকদের। পাম্প মালিকদের আশা, কাল থেকে সরবরাহ স্বাভাবিক হবে। অভিযোগ করেন, সরকার রেশনিং শিথিল করার ঘোষণা দিলেও বাস্তবে ডিপো থেকে সীমিত আকারে মিলছে তেল। ফলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী দিতে পারছেন না তারা। যদিও দেশে জ্বালানির সংকট নেই বলে জানিয়েছে সরকার। 26শে মার্চ স্বাধীনতা দিবস, এই জন্য আর কি এই তেল ওনাদেরকে ডিপো থেকে তেল দিচ্ছে না। এজন্য আমরা আইসা দেখতেছি পাম্প বন্ধ, কিন্তু তেলের মেশিনও বন্ধ। বিদ্যুৎ চলে গেলে তো আমরা জেনারেটর চালাইতে হয়, তো জেনারেটর চালানোর জন্য তো আমাদের ডিজেলের প্রয়োজন। তো এখন হচ্ছে ডিজেল কোথাও পাচ্ছি না, এখানে নেই। ওই যে ওখানে বড় মগবাজার গেলাম, ওখানেও নেই। এখন আবার যাইতে দেখি যদি কোথাও পাই, এবং কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে আমি এটা সঠিক জানি না, যে আসলে কতক্ষণ অপেক্ষা করার পর আমি তেল পাবো। সুতরাং আমার প্রতিদিন অফিসে যেতে হয়, আবার বসতে বাসে যেতে হয়। তো আমার তো তেল অবশ্যই নেসেসারি। তো তেল না হলে তো আমার আসলে এখন ডিউটি করা মুশকিল হয়ে যাচ্ছে। যে সরকার বলছে অ্যাভেলেবেল আমাদের মজুদ আছে, কিন্তু আমাদেরকে সরকার অ্যালটমেন্ট করে দিচ্ছে, যেটাকে আমরা রেশনিং বলি। তো আমার গতকালকে ডিমান্ড ছিল 54,000 লিটার 4 গাড়ি 2 দিন, যেহেতু একদিন আজকে বন্ধ থাকবে।
আমাকে মাত্র তেল দিচ্ছে এক গাড়ি 13,500 লিটার অকটেন। দর্শক, জ্বালানি পরিস্থিতির খবর আমরা জানবো। খুলনা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু হাওলাদার, আজকের পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। জি লিনি, আপনাকে ধন্যবাদ। খুলনার যে তেলের পরিস্থিতি, আসলে সকালে কিছু কিছু জায়গায় তেল পাওয়া গিয়েছে, কিন্তু এখন খুলনার সবকটি পাম্পেই তেল নেই। কারণ সকাল থেকেই যারা দোকানে যেসব পাম্পওয়ালারা মালিক, তারা বলছেন যে যাদের 100 টাকার তেল দরকার তারা আসলে 1000 টাকার তেল নিচ্ছে। এটা অনেক দিন ধরেই নিচ্ছে, কিন্তু এখন আরও বেশি নিচ্ছে। অনেকে গুজবে আসলে কান দেওয়ার কারণেই এরকমটা হচ্ছে। তো আমি আসলে খুলনা যে প্রাণকেন্দ্র, একটা মেঘনা মডেল সার্ভিস সেন্টার, এখানে যে পাম্পটা রয়েছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। এখানে আসলে এখানে এসে দেখছি যে এখানে টানিয়ে দিয়েছে এবং একটা মাইক টানিয়ে দিয়েছে যে এখানে অকটেন পেট্রোল নেই। আমি একটু আসলে জানবো যে একজন তেল নিতে আসছে এক ভাই, সে ভাই আসলে কেন তেল পাচ্ছে না, তার আসলে মনের ইয়েটা কি? ভাই সকাল থেকে ঘুরতেছি, কোথাও কোনো তেল পাইনি। ওই পাম্পে এক পাম্পে গেছিলাম, লাইন শেষ হওয়ার আগে তেল শেষ হয়ে গেছে। এখন ভাই দেখেন এমার্জেন্সি, মানে আমি গাড়ি চললে বন্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা। ভাই কী করবে, বাইক চালানো যাবে? লিডি, আপনি শুনছিলেন যে একজন গ্রাহক বলছে যে আসলে তার কতটুকু সমস্যা। আমি আরেকটু একটু দর্শককে জানাতে চাই। আমি যে তেল পাম্পে যেখানে রয়েছি, যে তেল পাম্পের মালিক, উনি আসলে ওনার মুখ থেকে শুনবো আসলে কেন এই তেলের সংকটটা কেন দিতে পারছে না। একটু আসলে ব্যাপার হচ্ছে যে আমাদের ডিপো থেকে সরবরাহটা যথেষ্ট ঠিক রাখছে প্রতি বছরের ন্যায়। এখনকার মার্চ মাস হিসাবে সরবরাহটা ঠিক আছে, কিন্তু আমাদের কাস্টমারদের চাহিদাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। বিভিন্ন আতঙ্কগ্রস্ত হয়ে চাহিদাটা তারা বেশি করছে। এবং আমার এখানে আমি যেটা দেখেছি, যে বাইকার সাধারণত 50 টাকা 100 টাকার তেল নেয়, সে এখন তার ট্যাঙ্কিটা ফুল করতে চাচ্ছে। এই করে করে শুধু চাহিদা দিনকে দিন বাড়ছে, যার পরিপ্রেক্ষিতে তেলের সংকটটা বেশি বেড়ে যাচ্ছে। লিডি, আপনি শুনছিলেন যে আসলে যে তেলের সংকট কী কারণে বাড়ছে। আমি আপনাকে আরেকটু জানাতে চাই যে খুলনার যে ভোগান্তি হচ্ছে, সে ভোগান্তি আমরা দেখেছি যে সুন্দরবনের যারা ট্রলারে করে তেল নিচ্ছেন, ট্রলারে করে যে সুন্দরবনের যে মাছ যে চাষ করে, মাছ যারা ধরে, তারা আসলে তেল নিতেও কিন্তু তারা তেল পাচ্ছে না। সুন্দরবনেরও আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো লিনিয়া, খুলনার সর্বশেষ তেল পাম্পের তথ্য আমার কাছে এই পর্যন্তই ছিল। রাজু হাওলাদার, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, জ্বালানি পরিস্থিতির খবরাখবর আমরা জানছিলেন, আমাদের সহকর্মী রাজু হাওলাদার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। ঈদ শেষেও কাটছে না বাজারে অস্থিরতা। মাছ, মাংস কিংবা সবজি পাল্লা দিয়ে বাড়ছে সবজি সবকিছুর দাম। বিশেষ করে মুরগি ও মাংসের উচ্চ মূল্য ভোগান্তি বাড়িয়েছে ক্রেতা সাধারণের। এমন অবস্থায় প্রয়োজন মেটানোই কঠিন হয়ে পড়ছে ভোক্তাদের। আরও জানাচ্ছেন মেজবাহ হাসান। কর্মব্যস্ত জীবনে ঈদের আমেজ শেষ হলেও নিত্যপণ্যের বাজারে এক রত্তিও কমেনি দামের উত্তাপ। মাছ, মাংস কিংবা সবজি সবখানেই চলছে অস্বস্তি, যেখানে লাগাম টানা যাচ্ছে না এক চুলো। এই যেমন মোহসেনা কবির বাড়ির অতিথিদের আপ্যায়নের জন্য বাজারে এসেছেন গরু ও মুরগির মাংস কিনতে, কিন্তু চড়া মূল্যের কারণে চাহিদা মতো না কিনেই ফিরে যান তিনি। উদ্যমুখী হইলেও খাবার টেবিলে খাবারটা আয়োজন করতে হয় মেহমানদের জন্য। এখন এটা যদি আয়ত্তের বাহিরেও হয়, মেহমানদের জন্য তো আর এটা হিসাব করা যায় না। ঈদের আগে 280 টাকায় যে সোনালী মুরগি পাওয়া যেত তা কিনতে গুনতে হচ্ছে প্রায় 400 টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে 250 টাকায়। গরুর মাংসে কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। ফলে বাজারে এসে মোহসেনার মতো সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছেন অনেকেই। বাজারে এসে চিন্তা ভাবনা করতে হচ্ছে, দোকান ঘোরা লাগছে, দামাদামি করতে হচ্ছে। সোনালী মুরগি আপনার বিক্রি হইতেছে আপনার 400, 390 এরকম, তাও কাস্টমার নিতেছে না, দাম বেশি। 2-4-10 জন ব্যাপারী মাল আনতে আসে, কিনার লোকজন অনেক বেশি, এই জন্য মালের দাম একটু বেশি আছে। সবজির বাজারেও নেই স্বস্তি। প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ফুলকপি সহ নানা সবজি। বাদ যায়নি লেবুও। প্রতি হালি হাঁকা হচ্ছে 80 টাকার উপরে। ফুলকপির অন সিজন নাই, সিজন শেষ, অনেকটু ফুলকপির দামটা বাড়বে। আর নতুন সবজি যেগুলো বাড়াচ্ছে, ঝিঙ্গা হচ্ছে 160 টাকা কেজি, ভেন্ডি 80 টাকা কেজি, আর উস্তা 80 টাকা, করলা 100 টাকা কেজি। সবকিছুরই দাম বেশি। চড়া দামের বাজারে স্বাভাবিকভাবেই ছন্দপতন ঘটছে ভোক্তাদের। নড়বড়ে হচ্ছে সংসারের হিসাবও। যখন খরচ করতে যাবেন তখন খরচ তো আর বাজেট করে চলা যায় না। বাজারে যেটা যাবেন, যেটা প্রয়োজন এটা নিতে হবে, এটা নেই ওই মূল্যে দোকানদারে যাবে। আমরা যারা চাকরি করি সবাই বিপদে আছে। আমাদের জন্য এখানে বাজার করা খুব কষ্টসাধ্য ব্যাপার।
উৎসব কিংবা স্বাভাবিক সময় বাজারে আদৌ স্বস্তি ফিরবে কিনা স্বাধীনতার 5.5 দশকেও কাটছে না সে শঙ্কা। মিসবাহ হাসান, 71, ঢাকা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মাঝেই হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচল করতে পারবে বলে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাষ্ট্র টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্দিষ্ট কিছু বন্ধু রাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা রয়েছে, যে তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া ও ইরাক। এ সময় তিনি স্পষ্ট করেন, হরমুজ পুরোপুরি বন্ধ বলে পশ্চিমা সংবাদ মাধ্যম যে দাবি করে আসছে তা সত্য নয়। গেল মাসে ইরানে হামলার পর থেকে এ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান। আগামী মে মাসের মাঝামাঝি চীন সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে বৈঠক করবেন শি জিনপিং এর সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, মূলত ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে চীন সফর পিছিয়ে ছিল, কিন্তু মে মাসের 14-15 তারিখ সেখানে যেতে মনস্থির করেন তিনি। বিগত 10 বছরে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি হবে প্রথম চীন সফর। চলতি বছরের শেষ দিকে চীনা প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র সফরে আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।